হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফিজিক্স। আজকের আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের যে গসেস থিওরাম নিয়ে গত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম, আজকের সেই গসেস থিওরামের একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস পড়ব, যে একটা আহিত ফাঁপা গোলীয় পরিবাহীর বিভিন্ন বিন্দুতে, ভেতরে, পৃষ্ঠে কিংবা বহিস্থ কোনো বিন্দুতে কীভাবে তড়িৎ ক্ষেত্র বের করতে হয় তার কৌশলটা জেনে নেব। তো শুরু করছি আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা একটা ফাঁপা গোলীয় আহিত পরিবাহী কল্পনা করে নেব। তো এরকম একটা ফাঁপা গোলীয় আহিত পরিবাহী নিয়েছি। আহিত মানে কি না, তাকে আধান দেওয়া হচ্ছে, ধনাত্মক আধান দেওয়া হচ্ছে। তো আধান যদি দিই, তাহলে যেহেতু এটি ফাঁপা, তাহলে আধান এই পরিবাহীটির বাইরের তলে অবস্থান করবে, কারণ ফাঁপা পরিবাহীর ভেতরে কখনো আধান অবস্থান করতে পারে না। এইবারে এটাকে তোমরা আবার বৃত্ত ভেবে ফেলো না, এটি একটি গোলক, অর্থাৎ ফুটবল তোমরা কল্পনা করতে পারো। তো এই গোলীয় পরিবাহীটির ভেতরে ধরে নিচ্ছি এইরকম একটা বিন্দু পি বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো কেন্দ্র থেকে এই যে গোলকটির কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব আমি ধরে নিচ্ছি আর। তো যেই বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য বের করব, সেই বিন্দুটাকে নিয়ে আমি একটা গাউসীয় তল কল্পনা করে ফেলবো, যেগুলো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। তোমরা যদি নতুন ভিউয়ার্স কেউ হয়ে থাকো, তবে আমার আগের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। তো যেই বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য বের করব, সেই বিন্দুটিকে নিয়ে আমি একটা গাউসীয় তল কল্পনা করে ফেললাম। এইবারে যেই বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য বের করব, সেই বিন্দুটাতে আমি একটা ছোট্ট তল কল্পনা করলাম। এই তলটা আমি ধরে নিচ্ছি ডিএ। এই তলটার মান ডিএ, ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএ। তো তাহলে গাউসের সূত্র কি বলছে? এই মোট গাউসীয় তলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স কত আসবে? ফাই সমান কত না ইন্টিগ্রেশন ওভার ই ভেক্টর ডট ডিএ ভেক্টর সমান কত ছিল? গাউসের সূত্রানুসারে এই তলের মধ্যে দিয়ে মোট নির্গত ফ্লাক্স হবে কত না কিউ ডিভাইডেড বাই ইপসাইলন। ইপসাইলন কি? কোনো একটি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এইবার দেখো, আমি প্রথম থেকেই বলে আসছি যে গোলীয় পরিবাহীটিকে আধান দিলে আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, ভেতরে আধান থাকতে পারে না। দ্যাট মিনস চার্জ ইনসাইড দি হলো স্ফিয়ার কত হবে? কিউ ইকুয়ালস টু 0, অর্থাৎ হলো স্ফিয়ার বা ফাঁপা গোলকটির ভেতরে কিউর মান 0। কিউ যদি 0 হয়ে যায়, তা আমি বলতে পারবো যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডি এ ভেক্টর সমান 0। এইবারে যদি কল্পনা করে নেওয়া যায় যে আধান, সমগ্র আধানটা এই কেন্দ্রে রয়েছে, তাহলে এই বিন্দুর জন্য, এইখানকার আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? এই দিক বরাবর। আবার এই যে ডি এর তলটা আমি কল্পনা করেছি এখানে, এই তলের অভিমুখ কোন দিকে হবে? তলের লম্ব দিকে, সেই একই দিক বরাবর। তার মানে ক্ষেত্র প্রাবল্য ই এর অভিমুখ এবং তলের অভিমুখ একই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত পাচ্ছি আমরা? থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাবো কত না ইন্টিগ্রেশন ওভার ই ইন্টু ডিএ ইন্টু cos 0 ইকুয়ালস টু 0। ই ইন্টু ইন্টিগ্রেশন ওভার ডিএ সমান কত হচ্ছে? 0। আমি ইন্টিগ্রেশনটা কার উপরে করছি? ডিএ, এই ছোট্ট তলটির উপরে করছি। তাহলে ছোট্ট তলটির উপরে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে মোট কত মান পাবো না 4 পাই আর স্কোয়ার, কারণ আর ব্যাসার্ধের যে গাউসীয় তল, এর মোট ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। তো ইন্টিগ্রেশন ডি এর মান পাচ্ছি আমরা 4 পাই আর স্কোয়ার। তাহলে পেলাম ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 0। যেহেতু 4 পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের মান কখনো 0 হতে পারে না, অর্থাৎ 4 পাই ইন্টু আর স্কোয়ার নট ইকুয়ালস টু 0,
দেন অবভিয়াসলি ক্ষেত্র প্রাবল্য E ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেয়ে গেলাম যে কোনো একটা আহিত ফাঁপা গোলীয় পরিবাহীটির ভেতরের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান 0। এরপরে আমরা এই গোলীয় পরিবাহীটির পৃষ্ঠে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে দেখব। নেক্সট আমরা এরপরে এই ফাঁপা আহিত পরিবাহীটির পৃষ্ঠের ওপর অবস্থিত বিন্দুতে বিভব ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো এই ফাঁপা আহিত পরিবাহীটির পৃষ্ঠের ওপর এইরকম একটা বিন্দু আমি ধরে নিচ্ছি, যে বিন্দুটার আমি নাম দিলাম পি। তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে এই গোলীয় পরিবাহীটির ব্যাসার্ধ এ সমান হচ্ছে ব্যাসার্ধ। তো আমি পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো তাহলে পি বিন্দুকে নিয়ে একটা গাউসীয় তল কল্পনা করে ফেলবো। বুঝতেই পারছো যে গাউসীয় তলটি ওই গোলীয় পরিবাহীটির তলের ওপরেই রয়েছে। তাহলে এই বিন্দুতে আমি একটা ছোট্ট তল কল্পনা করে ফেললাম, যে তলটার নাম দিলাম আমি ডিএ। এইবারে আমি ধরে নিচ্ছি সমগ্র আধান এই গোলীয় পরিবাহীর সমগ্র আধান এই গোলীয় পরিবাহীটির এই কেন্দ্রবিন্দুতে জমা আছে। তাহলে কেন্দ্রবিন্দুতে কিউ আধানের জন্য পি বিন্দুতে রাখা এখানে একক ধনাত্মক আধানের ওপর প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? এই দিক বরাবর। কারণ আমি বারবার ধরে বলে এসেছি যে ক্ষেত্র প্রাবল্য মানেই একক ধনাত্মক আধানের উপরে প্রযুক্ত বল। তো পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব মানে পি বিন্দুতে একক ধনাত্মক আধান অবস্থিত। তো ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আমি এই দিকে পেয়েছি। আবার এখানে যে তলটি আছে তলের অভিমুখ কোন দিকে হবে? সেই একই দিক বরাবর হবে, একই দিক বরাবর। তো আমি বলতে পারবো যে ডিএ ভেক্টর সমান ডিএ এন ক্যাপ, যেখানে এন ক্যাপ তলের লম্ব দিকে একক ভেক্টর, আর ই ভেক্টর সমান বলতে পারবো ক্ষেত্র প্রাবল্য ই ইন্টু আর ক্যাপ। আর ক্যাপ কি নির্দেশ করছে? ক্ষেত্র প্রাবল্যের দিককে। তো এদের মধ্যবর্তী কোণ কত? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তো এইবারে গাউসের সূত্রে আসা যাক। গাউসের সূত্রে কি বলা হচ্ছিল না, এই গোলীয় তলটির মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স, মোট ফ্লাক্স ফাই কত হবে না ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ, যার মান কত না তলের মধ্যে যে আধানটি আমি কেন্দ্রবিন্দুতে কল্পনা করেছি তার মান কত? কিউ। আমি ধরে নিয়েছিলাম মোট আধানটা কেন্দ্রে জমা আছে। তো কত হবে? কিউ ডিভাইডেড বাই ইপসাইলন। তো আমরা পাবো কত? তাহলে ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএ ইন্টু ইর অভিমুখ কত? আর ক্যাপ ডট ডি এর অভিমুখ কত? এন ক্যাপ সমান কিউ ডিভাইডেড বাই ইপসাইলন। তো আর ক্যাপ ডট এন ক্যাপের মধ্যবর্তী কোণ কত? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তো আর ক্যাপ ডট এন ক্যাপ সমান আমরা পাবো কত না cos 0 ডিগ্রি সমান 1। তাহলে আমরা পাচ্ছি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ইন্টু ডিএ ইকুয়ালস টু কিউ বাই ইপসাইলন। তো ই ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিই, তার কারণ ইন্টিগ্রেশনটা এই ডিএ তলটার উপরে হচ্ছে, ছোট্ট অংশের মধ্যে দিয়ে আমি ফ্লাক্স বের করছি। তাহলে মোট ফ্লাক্সের মান কত হবে? তাহলে ইন্টিগ্রেশনটা কার উপরে হচ্ছে? ডিএ তলের উপরে। তাহলে ইন্টিগ্রেশন ডিএ সমান কিউ বাই ইপসাইলন। তো মোট তলের ক্ষেত্রফল কত না ই ইন্টু 4 পাই ইন্টু এ স্কোয়ার, মোট গোলীয় তলটির ক্ষেত্রফল সমান কিউ ডিভাইডেড বাই ইপসাইলন। তো আমরা পাচ্ছি ক্ষেত্রটা বললো ই সমান কিউ বাই 4 পাই ইপসাইলন এ স্কোয়ার। যেখানে আমি বলতে পারবো এখান থেকে এই দূরত্বকে যদি আমি আরও কল্পনা করতাম সেক্ষেত্রে আর ইকুয়ালস টু এ, অর্থাৎ পি বিন্দুটি কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত হলে যেহেতু পি বিন্দুটি পৃষ্ঠের ওপরেই রয়েছে তাহলে ওই কেন্দ্র থেকে দূরত্বটা তার ব্যাসার্ধের সঙ্গে সমান, আর ইকুয়ালস টু এ। তো এইভাবে আমরা পৃষ্ঠের ওপরে কোনো বিন্দুতে
ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা এই গোলীয় পরিবাহীটির বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে দেখব। তো এরপরে আমরা এই ফাঁপা আহিত পরিবাহীটির বহিস্থ একটা বিন্দু ধরে নিচ্ছি, পি বিন্দু। এই বিন্দুতে প্রাবল্য বের করব। তো ধরে নিচ্ছি পি বিন্দুটি এই গোলীয় পরিবাহীর কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত। তো যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব সেই বিন্দুটিকে নিয়ে আমরা একটা গাউসীয় তল কল্পনা করে নেব, যেমন আমরা করে আসছি। তো এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব মানেই পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানও রয়েছে এবং এই একক ধনাত্মক আধানটি একটি ডিএ ক্ষুদ্র ক্ষেত্রের উপরে অবস্থিত, যেমন আমরা আগের ক্যালকুলেশনে করেছিলাম। তো এটি পি বিন্দু। এইবারে আমি ধরে নিচ্ছি এই গোলীয় পরিবাহীটির যে আধান কিউ ছিল, যেটি ছড়িয়ে রয়েছে পৃষ্ঠে, সমগ্র আধান ধরে নিচ্ছি এই কেন্দ্রবিন্দুতে জমা আছে। তাহলে সেক্ষেত্রে এই ডিএ অংশের মধ্যে দিয়ে যে ফ্লাক্স বেরোবে তার মান কত হয় না ডি ফাই, ক্ষুদ্র মান কত হবে, ডি ফাই সমান না ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, ডি এর মধ্যে দিয়ে। কিন্তু আমাকে বের করতে হবে সমগ্র গাউসের তলের মধ্যে দিয়ে যে ফ্লাক্স, গাউসের সূত্র তো তাই বলে যে সমগ্র গাউসের তলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স এর মান কত হবে না ওই তলের মধ্যে যে আধান তার 1/ε গুণ। তো আমি কি করব, ইন্টিগ্রেশন দেব, যেহেতু এই ডিএ তলটি একটা বদ্ধ তল গঠন করছে, তো ইন্টিগ্রেশন ই ডট দিয়ে দিলাম এবং আমি এখানে ডি ফাইয়ের জায়গায় আমি ফাই লিখে দিলাম, মোট ফ্লাক্স যেহেতু ফাই লিখে দিলাম। এবং এর মানটা কত হবে না এই গোলীয় গাউসীয় তলটির কেন্দ্রবিন্দুতে যে আধান তার 1/ε গুণ, কেন্দ্রে কত রয়েছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এবারে ক্ষেত্র প্রাবল্য এখানে যদি সমগ্র আধানটা এখানে জমা থাকে, ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে, এদিকে হবে। তলের অভিমুখ কোন দিকে হবে, সেই একই দিকে হবে। অর্থাৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আর ক্যাপ এবং তলের অভিমুখ এন ক্যাপ পরস্পর সমান্তরাল। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ক্ষেত্র প্রাবল্য এবং তলের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তো আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেশন ওভার ই ইন্টু ডিএ ইন্টু কস 0 সমান কিউ বাই এপসাইলন। তো ইন্টিগ্রেশনটা ডিএ তলের উপরে হচ্ছে, ডিএ ডিএ করে তলের উপরে হচ্ছে, তো ই ইন্টিগ্রেশন ওভার ডিএ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তো এই যে ডিএ মোট গাউসীয় তলটির মান কত হচ্ছে 4πr²। তাহলে ই ইন্টু, কারণ এখান থেকে দূরত্ব কত ধরেছিলাম আর, তো ই ইন্টু 4πr² ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। এবং মনে রাখবে এদের মধ্যবর্তী দূরত্ব যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করছি সেই দূরত্বটা গ্রেটার দ্যান এ, কারণ এই আহিত পরিবাহীটির ব্যাসার্ধ বলেছিলাম আমি এ, তো আর গ্রেটার দ্যান এ, তাহলে বহিস্থ বিন্দু বোঝাই যাচ্ছে। তো ই সমান পাচ্ছি আমরা কিউ বাই 4πε ইন্টু r²। এইভাবে আমরা মানটা পেলাম। তো তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটি দেখে বুঝতে পেরেছো কিভাবে আমি গোলীয় পরিবাহীটির ভেতরে, পৃষ্ঠে এবং বহিস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করলাম। ছোট্ট করে একটু গ্রাফিক্যালি এর রিপ্রেজেন্টেশনটা দেখে নেওয়া যাক কিভাবে হয়। তার মানে বোঝা যাচ্ছে যে গোলীয় পরিবাহীটির ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য ই এর মান 0 হবে কখন না যখন আর এর মান লেস দেন এ হয়। অর্থাৎ গোলীয় পরিবাহীটির ভেতরে যদি কোনো বিন্দু হয় সেক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্যের মান 0। আবার যদি পৃষ্ঠে হয়, বিন্দুতে পৃষ্ঠে যদি ক্ষেত্র প্রাবল্য বের করি, ই সমান হয় কত না কিউ বাই 4πε ইন্টু r²। যখন লিখবো যে r ইকুয়ালস টু এ, r ইকুয়ালস টু এ, যদি এই গোলীয় পরিবাহীটির বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে বলে সেক্ষেত্রে কি হচ্ছে না ইর মান কিউ বাই 4πε ইন্টু r²।
যেখানে বলবো এই আর টি গ্রেটার দেন এর রেডিয়াস আর গ্রেটার দেন এ, কারণ এই গোলীয় পরিবাহীটির ব্যাসার্ধ তো এ বলা হচ্ছিল। তো এইরকম আমি 3টে মান পেয়েছি। লেখচিত্রটা কেমন হবে দেখো। তো আমি লেখচিত্রে এই ছিল আমার গোলীয় পরিবাহী, আমি এই দিক বরাবর আর কে প্লট করলাম, ডিস্টেন্সকে, কেন্দ্র থেকে দূরত্বকে, যেই যেই বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য বের করছি সেই দূরত্বকে আমি এক্স বরাবর রাখলাম, এই বরাবর ক্ষেত্র প্রাবল্যকে প্লট করলাম। তো বোঝাই যাচ্ছে এই গোলীয় পরিবাহীটির এই বিন্দুটি, এটার মান কত না আর ইকুয়ালস টু এ, গোলীয় পরিবাহীটির ব্যাসার্ধ। তাহলে এখানে কোনো একটি বিন্দু, সেক্ষেত্রে লিখবো আর লেস দেন এ, বহিস্থ কোনো বিন্দুতে লিখবো আর গ্রেটার দেন এ। তো আমরা দেখেছি যে যখন আর লেস দেন এ ক্ষেত্র প্রাবল্যের মান 0, তাহলে ভেতরে কোনো ক্ষেত্র প্রাবল্য আমরা পাবো না, কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য পাবো না। যখন আর ইকুয়ালস টু এ হলো তখন ই সমান পাচ্ছি কত, কিউ বাই 4πε এর স্কোয়ার, অর্থাৎ ইর মান প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এইরকম একটা মান পাচ্ছি আমরা, যার মান কত না প্রপোর্শনাল টু 1/r²। এইবারে যত পৃষ্ঠ থেকে দূরত্ব, পৃষ্ঠের মান পেয়ে গেছি, পৃষ্ঠ থেকে যত দূরত্ব বাড়তে থাকবে আস্তে আস্তে, তত মানটা কি হবে না 1/r², আর গ্রেটার দেন এ। তাহলে যত আমি পৃষ্ঠ থেকে বাইরের দিকে যাব ক্ষেত্র প্রাবল্যের মান কি হারে কমবে না প্রপোর্শনাল টু 1/r² হিসাবে কমবে। তাহলে আস্তে আস্তে গ্রাফটা নিচের দিকে নামবে এইভাবে। এবং অসীম দূরত্ব যদি আমি যাই, অর্থাৎ এই গোলীয় পরিবাহী থেকে যদি অনেক দূরবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে বলে, সেক্ষেত্রে আর এর মান ইনফিনিটি হয়ে যাবে, তখন ক্ষেত্র প্রাবল্য দাঁড়াবে কিউ বাই 4πε ইন্টু ইনফিনিটি স্কোয়ার, সামথিং বাই ইনফিনিটি, অসীম, কত পাবো আমরা 0। তো এক সময় এসে গ্রাফটা এক্স অক্ষে মিলিত হবে। তো এইভাবে একটা ফাঁপা আহিত গোলীয় পরিবাহীর জন্য বিভিন্ন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়। তো আজকের এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব একটি নিরেট গোলীয় পরিবাহীর ভেতরে, পৃষ্ঠে এবং বহিস্থ বিন্দুতে কিভাবে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়। তো আজ এটুকুই।